এসআইআর এর হিয়ারিং নিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর। এসআইআর এর হিয়ারিংয়ে কাদের কাদের ফার্স্ট ফেজে ডেকেছে আপনারা সবাই অলরেডি জেনে গেছেন যে যারা আনম্যাপড অবস্থাতে রয়েছে, অর্থাৎ যাদের 2002-এর সাথে ভোটার লিঙ্কের কোনো লিঙ্ক পাওয়া যায়নি, অর্থাৎ 2002-এর সাথে 2025-এর কোনো লিঙ্ক পাওয়া যায়নি, তাদেরই ফার্স্ট ফেজে ডেকেছে এসআইআর এর হিয়ারিংয়ে। তো সেকেন্ড ফেজে কাদের ডাকতে চলেছে? দ্বিতীয়তে এসআইআর এর হিয়ারিং যখন হচ্ছে তখন হিয়ারিংয়ের টেবিলে বসে আপনাদের কি জানতে চাইছে, কি ডকুমেন্টস আপনাদের দিতে হচ্ছে। সেক্ষেত্রে কেউ যদি এমনটা হয় যে কেউ যদি এসআইআর এর হিয়ারিংয়ে না যায়, তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে কি হতে পারে, অথবা কেউ যদি এসআইআর এর হিয়ারিংয়ে গিয়ে ঠিকঠাক ডকুমেন্টস প্রডিউস করতে না পারে, তো সেক্ষেত্রে কি হবে। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি সৌভিক, আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল। পাট করে ফার্স্টে জানাই যে ফার্স্ট যে ফেজে ডাকা হচ্ছে আনম্যাপড ভোটারদের, অর্থাৎ যাদের 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025 সালের ভোটার লিস্টের কোনো প্রকারের মিল খুঁজে পাওয়া যায়নি। তো ফার্স্ট ফেজে তাদের ডাকছে, যদিও তাদের মধ্যে অনেকে রয়েছে যাদেরটা কমিশনের টেকনিক্যাল গ্লিচেসের কারণে যাদের ম্যাপিং করা পসিবল হয়নি, অর্থাৎ যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু কোনো প্রকারের টেকনিক্যাল গ্লিচের কারণে যাদের নামের সাথে 2025-এর লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি, সেই সমস্ত ভোটারদের আর হিয়ারিংয়ে যেতে হবে না। এটা নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আপনাদের কাছে যদি হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে তাহলে বিএলও আপনাদের কাছে আসবে, আপনি শুধুমাত্র 2002-এর যে তালিকাটি রয়েছে সেটা আপনি বিএলওকে দেখিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, নাম্বার 1 গেল এটা। যদি আপনাদের কাছে না এসে থাকে, যদি এসে থাকে তাহলে বিএলও আপনাকে ফোন করে দেবে, ফোন করে আপনার থেকে ডকুমেন্টস নিয়ে নেবে, তাহলে হয়ে যাবে। যদি আপনাদের কাছে না আসে, যদি ইস্যু হয়, তাহলে সেক্ষেত্রে ইআরও এবং এইআরওরা সেই সমস্ত নোটিশগুলোকে তাদের কাছে রেখে দেবেন এবং তারা কি করবেন, তারা বিএলওদের পাঠাবেন। বিএলও গিয়ে শুধুমাত্র আপনাদের যে 2002-এর তালিকাটি রয়েছে সেটাকে এক কপি জেরক্স করে সেটাকে তিনি আপলোড করে দেবেন, ব্যাস হয়ে যাবে। তো এবার সেকেন্ড তাছাড়া না আরও কিছু সুবিধা রয়েছে, যেমন ধরুন কারোর বাবার নামে ভুল রয়েছে, কারোর বাবার নাম 2002 সালে ছিল কুমার, ছিল এখন কুমার নেই, তো সেই সমস্ত ভোটারদেরও আর হিয়ারিং হবে না, এটা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে সেই সমস্ত ভোটারদের কি করতে হবে? তো সেই সমস্ত ভোটারদের শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স যদি দেখাতে পারেন আপনি বিএলওকে, বিএলও যদি আপনাদের বাড়িতে যায় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে, আপনাকে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। এবার আসছি 3 নম্বরের ক্ষেত্রে, অর্থাৎ আপনাদের কাদের সেকেন্ড ফেজে হিয়ারিংয়ের নোটিশ আসতে চলেছে। সেকেন্ড ফেজে আসবে প্রোজেনি ম্যাপিংদের, অর্থাৎ আপনি যদি আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, তাহলে তো আপনি আপনার বাবার নাম দিয়ে, মায়ের নাম দিয়ে অথবা ঠাকুমা ঠাকুরদার নাম দিয়ে আপনি ভোটার লিস্টের নাম তুলেছেন। তো সেক্ষেত্রে তার নামে যদি কোনো প্রকারের গরমিল থাকে, অথবা আপনি যদি ফেক কাউকে দিয়ে নাম তোলার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ফেজে না আপনাদেরকে ডাকবে নির্বাচন কমিশন। তারপরে আপনাকে এবার প্রমাণ দিতে হবে যে ওই ব্যক্তি যার নাম দিয়ে আপনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন সেই ব্যক্তি আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার ঠাকুরদা অথবা আপনার ঠাকুমা। এটা গেল হচ্ছে সেকেন্ড ফেজ। থার্ড ফেজে কাদের আসবে জানেন? থার্ড ফেজে আসবে যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, 2025 সালের ভোটার লিস্টেও রয়েছে, কিন্তু না কি হয়েছে, তাদের নামের মধ্যে গরমিল রয়েছে, অর্থাৎ নামের মধ্যে বানানের কোনো গরমিল নেই, অথবা মধ্যখানের সারনেম মানে রঞ্জন কুমার ঘোষ, তো কুমার নেই বা রঞ্জন ঘোষ হয়েছে এমনটাও নয়, তারা নাম পুরো পাল্টে গেছে। রঞ্জন কুমার ঘোষ ছিল 2002-এর ভোটার লিস্টে, এখন হয়েছে রতন পাল। এই সমস্ত ভোটারদের এবার হিয়ারিংয়ে ডাকতে চলেছে থার্ড ফেজে। ঠিক আছে, তো প্রথমে আপনারা জানতে পারলেন যে কোন ফেজে কাদেরকে ডাকবে নির্বাচন কমিশন। এবার আসছি সেকেন্ড ভাবে, অর্থাৎ হিয়ারিংয়ে আপনাদের ডাকলো। তো ফার্স্টে কি করবে? দেখুন, হিয়ারিংয়ে যখন আপনি যাবেন ফার্স্টে আপনাদেরকে নর্মালি জিজ্ঞেস করবে। দেখুন, এখন তো আনম্যাপডদের হিয়ারিং চলছে, তো আনম্যাপডের ক্ষেত্রে আমি বলছি যখন সেকেন্ড ফেজ ডাকবে তখন আমি আপনাদের তাদেরটা বলে দেবো। তো প্রথমে ধরুন আনম্যাপডের ডাকলো, আনম্যাপরা গেল হিয়ারিং করতে, তো ফার্স্টে জিজ্ঞেস করবে যে আপনাদের ডেট অফ বার্থ কত। তো আপনি আপনার ডেট অফ বার্থ যেটা অ্যাকচুয়াল সেটা বলে দিলেন। যদি অ্যাকচুয়াল না জেনে থাকেন তাহলে আপনাদের আধার কার্ডে কিংবা প্যান কার্ডে যে ডেট অফ বার্থ আছে দুটোকে কিন্তু আবার সেম হতে হবে। আধার কার্ডে একটা, প্যান কার্ডে একটা, ভোটার কার্ডে একটা, তেমনটা হলে কিন্তু চলবে না। তিনটার মধ্যে সেম হতে হবে এবং যেটা অরিজিনাল মানে যেটা আপনার ডেট অফ বার্থ লেখা রয়েছে সেই ডেট অফ বার্থ আপনি বললেন। এবার আপনার ডেট অফ বার্থের উপরে ভিত্তি করে আপনাকে ডকুমেন্টস প্রডিউস করতে হবে। যেমন আপনাদের ডেট অফ বার্থ যদি 1987-এর আগে হয় তাহলে পরে কি হবে,
তাহলে পরে আপনাদের শুধুমাত্র আপনার যে 13টি ডকুমেন্টসের কথা আধার কার্ড সহ নির্বাচন কমিশন বলেছে সেই 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে যদি আপনার জন্ম 1987-এর আগে হয়। যদি আপনার জন্ম 1987 থেকে 2004 সালের মধ্যে হয়, জুলাই থেকে 2004 সালের জানুয়ারির মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এবং আপনার বাবার অথবা আপনার মায়ের যে কোনো একজনের, আপনার বাবার এবং মায়ের মধ্যে যে কোনো একজনের 11টি ডকুমেন্টসের মধ্যে 12টি আধার কার্ড সহ 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে এবং আপনার দেখাতে হবে। যদি আপনার জন্ম 2004 সালের জানুয়ারি মাসের পরে হয় তাহলে আপনার 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস, আপনার বাবার 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস এবং আপনার মায়ের 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে। তো আপনি ডকুমেন্টস দেখিয়ে দিলেন, আপনার কোনো সমস্যা নেই। আপনার জন্ম 2004 সালের পরে, আপনার কাছে সব ডকুমেন্টস রয়েছে, আপনার কোনো চিন্তা নেই। আপনি ডকুমেন্টস প্রডিউস করলেন, যখন আপনি হেয়ারিংয়ে যাচ্ছেন তখন সেই ডকুমেন্টস কিন্তু জাস্ট তারা আপলোড করে দেবে। আপনি যে ডকুমেন্টসই নেবেন চেকলিস্ট রয়েছে, আপনি পরিচয়পত্রের জন্য আধার কার্ড দিতে পারেন, বিদ্যুতের বিল দিতে পারেন, এটা পরিচয়পত্র। এটা কিন্তু মোটেও এমন না যে আপনি বিদ্যুতের বিল দিলেন আপনার নাম ভোটার লিস্টে উঠে গেল, এমনটা মোটেও নয়। এটা পরিচয়পত্র হিসেবে তাদের কাছে চেকলিস্ট রয়েছে, চেকলিস্ট অনুযায়ী আপনি ডকুমেন্টসগুলো দিলেন, তারা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তারা সার্ভারে আপলোড করে দেবে। সেকেন্ড কাজ করবে না ইলেকশন কমিশন, তাদের যদি মনে হয় যে আপনি ভুল কিছু জমা দিচ্ছেন তাহলে সেক্ষেত্রে তারা তখন রিজেক্ট করে দেবে এবং আপনাকে আবার পুনরায় হিয়ারিংয়ের জন্য পাঠাবে, অর্থাৎ পুনরায় আপনাকে হিয়ারিংয়ের নোটিশ পাঠাবে সেকেন্ড টাইমেও যদি আপনি সঠিক ডকুমেন্টস দিতে না পারেন তাহলে ফাইনাল তালিকাতে আপনাদের নাম থাকবে না। ক্লিয়ার? বুঝে গেলেন কী কী আপনাকে দিতে হবে আপনাদের বয়স অনুযায়ী। যদি আপনি মাধ্যমিকের মার্কশিট দেন, আপনার বাবার মায়ের, এই তিনটে যদি আপনাদের কাছে থাকে না, জাস্ট 3টে ডকুমেন্টস, তাহলে সেক্ষেত্রে আপনারা চিন্তা করার কোনো কারণ নেই, কিছু চিন্তা করতে হবে না। শুধুমাত্র এই একটা ছোট্ট ডকুমেন্টস যদি আপনাদের কাছে থাকে তো গেল, আপনাদের বয়স অনুযায়ী আপনি ডকুমেন্টস জমা দিয়ে দিলেন। এবার আসছি আমি থার্ডে, অর্থাৎ ধরুন আপনার হিয়ারিংয়ে আপনি ডেকেছে, আপনি হিয়ারিংয়ে গেলেন না, সেক্ষেত্রে কি হবে? তো সেক্ষেত্রে আপনাকে আবার পুনরায় একবার হিয়ারিংয়ের নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। তারপরেও যদি আপনি না যান তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন ধরে নেবে যে আপনার কাছে কোনো বৈধ ডকুমেন্টস নেই এবং আপনি সে কারণে হিয়ারিং প্রক্রিয়াটিকে আপনি পালাতে চাইছেন। তো সেক্ষেত্রে ফাইনাল যখন ভোটার লিস্ট বেরোবে সেই সময়তে আপনার নাম থাকবে না, ঠিক আছে? যদি আপনার নাম না থাকে তাহলে কি হবে? আপাতত আপনি 2026 সালের যে ইলেকশন হবে সেখানে আপনি ভোট দিতে পারবেন না, এর থেকে বেশি কিছু হবে না। তারপরে যদি অন্য কিছু হয় সেটা পরের ব্যাপার, আপাতত কিছু হবে না, নাগরিকত্ব যাবে না, কারণ এসআইআরে আপনার নাগরিকত্ব কেউ কেড়ে নিতে পারবে না। হ্যালো, আর এমনটা না অনেকটা খবর পাওয়া গেছে যে আমরা গিয়ে খোঁজ খবর নিয়েছি, খবর পাওয়া গেছে যে অনেকে রয়েছে না যারা হিয়ারিংয়ের পরে তারা যাচ্ছেই না। প্রায় কিছু জায়গাতে 30%, কিছু জায়গাতে 70% পর্যন্ত যাদের হিয়ারিংয়ের নাম এসছে না তারা হিয়ারিংয়ে যায়নি। তো সেক্ষেত্রে কিন্তু তাদের বড় সমস্যায় পড়তে হবে, ঠিক আছে? তো হিয়ারিংয়ে এতটা গেল। এখন ব্যাপারটি হচ্ছে, ধরুন আপনাকে হিয়ারিংয়ের জন্য ডেকে পাঠালো, সেক্ষেত্রে আপনি ধরুন বর্তমানে পশ্চিমবঙ্গে নেই, অথবা আপনার যেখানে আপনাকে ডেকে পাঠিয়েছে আপনি সেখানে নেই, আপনি ধরুন ভিন রাজ্যে রয়েছে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন ক্লিয়ারলি বলে দিয়েছে যে কেউ যদি ভিন রাজ্যে থাকে তাহলেও তাকে সশরীরে হিয়ারিংয়ে যেতে হবে, তার পরিবর্তে অন্য কেউ কোনো রিপ্রেজেন্টেটিভ হিয়ারিংয়ে যেতে পারবে না। অর্থাৎ যার নামে হিয়ারিংয়ের নোটিশ এসছে তাকেই হিয়ারিংয়ে যেতে হবে এবং এটা কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে